হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর ৪৩ নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি একটি বিশেষ ঘটনা। আজকের ঘটনাটি আমি এবং রিতম মিলে পাঠ করে শোনাবো। আজকের ঘটনাটির নাম হলো নন্দিনীর আত্মা। বেশি দেরি না করে ঘটনাটি শুনে নেওয়া যাক। কলেজের নাইট গার্ড পাঁচু কাকার কথা সেদিন আবার এক চুলও বিশ্বাস করিনি। বিশেষ করে আমি তো করিনি। কি একটা প্রসঙ্গে সেদিন পান চেপাতে চেপাতে চাপা গলায় উনি বলে বসলেন, তোমরা শান্তাপুরের ভাঙা পোড়া বাড়িটা দেখেছ? আশা করি তোমরা দেখেছ। তা বলে কি ও বাড়ির কোনো ইতিহাস কানে গেছে কি? আমরা চারজনই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সবেমাত্র মাস দুয়েক হলো এই নতুন কলেজে। এখনকার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কোনো কিছু সম্পর্কে আমরা অবগত নই। আমরা প্রায় একসাথেই বলে উঠলাম, কই না তো, না তো কি ইতিহাস, আমরা তো তুই শুনিনি। পাঁচু কাকা তার মুখটা আমাদের এর দিকে এগিয়ে লাল চোখ দুটো বড় বড় করে বললেন, তাহলে বলি শুনো। নন্দিনী নামে এক সুন্দরী ললনাময়ী তীর্থ আত্মা। কোনো গেঁজাখুরির গপ্প নয় হে বাবু। বেশ কয়েকজন যুবক ও বাড়িতে রাত কাটাতে গিয়েছিল, আর ফিরে আসেনি। আর যারা ফিরে আসতে পেরেছে তারা সবাই হয়ে গেছে বদ্ধ উন্মাদ। শুনেছি আগে নাকি নন্দিনীর ভূত গ্রামের অল্প বয়সী ছেলে ছোকরাদের টেনে নিয়ে যেত ওই বাড়িতে। তারপর একটু দুষ্টু হাসি হেসে নিয়ে পাঁচু কাকা আবার বলতে শুরু করলেন, কত বড় বড় গুণিন এলো, ওঝারা এলো, কেউ নন্দিনীকে সায়স্তা করতে পারলো না। ওদের মধ্যে কেউ একজন নাকি বাড়ির চারপাশে একটা গণ্ডি টেনে দিয়েছিল। এই কারণেই নাকি বাড়ির বাইরে আর কোনোদিনও পা রাখতে পারেনি নন্দিনী। তোমরা খবরদার ও বাড়ির ত্রিসীমানার মধ্যে যেও না, নন্দিনীর কবলে পড়ে যাবে। নন্দিনীর কবলে পড়লে জীবন যৌবন সব নিঃশেষ হয়ে যাবে। খবরদার। নন্দিনীর গল্প শুনে আমরা চার বন্ধুই অট্ট হাসি হেসেছিলাম সেদিন। আমরা আগে বুঝতে পারিনি পাঁচু কাকা একজন চরম আফিফ মুখর। তো ব্যাপারটা এখানে শেষ নয়। তিনি আরও যে কাহিনী আমাদের শুনিয়েছিলেন তা বিশ্বাস অবিশ্বাসের বেড়া টপকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল আমাদের উৎসাহ আর কৌতূহলকে। বেয়ারা করেছিল আমাদের তরুণ উদ্বোধকে। এই যে আজ যে রাক্ষসী বাড়িটায় কৌতূহলবশত রাত কাটাতে এসেছি, এটাই সেই বাড়ি, নন্দিনীর মামা বাড়ি। ছোটবেলা থেকে নন্দিনী বুড়ো দাদুর দিদিমার কাছেই মানুষ। দেখতে নাকি অপূর্ব সুন্দরী ছিল মেয়েটা, কিন্তু বয়স যত বাড়তে থাকে তার চরিত্র নানান খারাপ দিক ফুটে ওঠে। গায়ের বেশ কয়েকজন যুবকের সাথে তার নোংরা সম্পর্কও ধরা পড়ে। বুড়ো দাদু যখন লোকমুখ নাতনির ব্যাপারে কানাঘুষো শুনলেন, তখন তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে তিনি নন্দিনীর বিয়ে দেওয়ার পথও বেছে নেন। বিয়েটা হয়ে গেল, কিন্তু কলকাতার বেসরকারি অফিসের কর্মচারী স্বামী বিনয় চাটুর্যে নন্দিনীকে রেখে গেল বৃদ্ধ দাদু দিদিমার কাছে। শনিবার রাতে সে শাস্তাপুর ফিরত আবার সোমবার পাড়ি দিত কলকাতা। এভাবেই চলল কয়েক মাস। ইতিমধ্যে হঠাৎ দাদু মারা গেলেন। অন্ধ দিদিমার অবস্থাও আরও শোচনীয় হয়ে পড়ল। ব্যাস, তারপর আবার শুরু হলো নন্দিনীর অবাধ লীলা খেলা। সেদিন ছিল শুক্রবার রাত্রে। বিনয় নন্দিনীকে না জানিয়েই শান্তাপুর ফিরে এলো, আর পৌঁছেই দেখে ফেললো তার স্ত্রী নোংরা সম্পর্ক। চরিত্রহীনা স্ত্রীর ওপর ক্ষুদ্র হয়ে বিনয় নন্দিনীর গালে কষিয়ে মারল এক থাপ্পড়। ব্যাস, সব শেষ। সেই এক আঘাতে সেদিন মারা যায় নন্দিনী। তারপর বিনয় উধাও। দিন দুয়েক বাদে নাকি কলকাতার মেশবাড়ি থেকে বিনয়কে পাওয়া যায় ফাঁসিতে লটকানো অবস্থায়। এ বাড়ির কাঠের সদর দরজা থেকে ছাদের সিঁড়ি পর্যন্ত লম্বা হয়ে শুয়ে আছে একটা সরু বারান্দা। সেই বারান্দায় ডান দিকে ঘরটা ধুলো ঢালা ঝেড়ে বড় একখান মাদুর পেতে শুয়ে আছি আমরা চার বন্ধু।
নন্দিনীকে নিয়ে পাঁচু কাকুর শোনানো আজগুবি কাহিনীটা মনে পড়ে যাচ্ছে বারে বারে। মিথ্যে বলবো না, হালকা ভয়ও লাগছে আমার। যদিও অদ্ভুত, কিছুই এখনো পর্যন্ত চোখে পড়েনি। মোবাইলের ডিজিটাল ঘড়িটা 10:30 বাজে। মিনিট 30 হলো আমাদের তাসের আসরটা ভেঙেছে। ওরা 3জন খানিক আগেই ঘুমিয়ে কাঠের ঘরঘরানি আওয়াজটাই ঘরটা পুরো ভরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে আমারও চোখের পাতা ভার হয়ে এলো। রাত কটা হবে তখন জানি না, আমার ঘুমটাও ভেঙে গেল। চোখ খুলতেই আমি বিস্ময়ে হতাবাক হয়ে পড়লাম। দেখি পলেস্তরা খসে পড়া মলিন ফাঁকা ক্যামেরাটা অপরূপ সেজে সেজে উঠেছে। দেখলাম রুমটা দামি দামি আসবাবপত্রে ঠাসায়, আর আমরা শুয়ে আছি নরম চকচকে পালঙ্কে। আশেপাশে কোথাও থেকে একটা তীব্র সুরভি ভেসে আসছে। ধরপড় করে আমি বিছানায় উঠে বসলাম। এদিক ওদিক চোখে বদলাতে হঠাৎ খাটের পায়ের দিকে নজর পড়তেই আমি চমকে উঠলাম। দেখলাম সুসজ্জিত সুন্দরী এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে খাটের পাশে। সেই নিস্তব্ধ রাতে তাকে দেখা মাত্রই তার রূপ যৌবন আমার পেশিতে তীব্র টান জাগতে শুরু করলো। আমি উত্তেজিত হয়ে উঠলাম। মূর্তিটা প্রথমে শরীর তোলা জাগানো একটা মৃদু কামুক হাসি আসলো। তারপর নারী মূর্তিটা ইশারা ইঙ্গিতে আমাকে ডাকতে ঢেউ খেলিয়ে এগিয়ে যেতে থাকলো, আর আমি তার যৌবনটার টানে লুলুপ ক্ষুধার্ত কুকুরের মতো পিছু নিলাম। এখন আমরা সরু বারান্দার বাম দিকে বড় ঘরটা এসে পড়েছি। নীরব ক্যামেরাটা আমার উন্মত হৃৎপদ্ম ডুবে আসে। আমার নিজের বাস্তব জগৎটাও ফোকাস হতে হতে কোথায় হারিয়ে গেল। আমি শুধু তার সুগঠিত শরীরে আকৃষ্টে আবদ্ধ হয়ে রইলাম। এটাই যে পাঁচু কাকার সেই দুষ্ট সিনেমার নায়িকা নন্দিনী। তা বুঝেও বুঝতে চাইলাম। প্রেত নন্দিনীর সংস্পর্শে আসা পুরুষদের হালের ব্যাপারেও আমি অবগত ছিলাম, কিন্তু সেসব কিছু পাত্তা দিল না। আমি ক্ষুধার্ত শরীর নন্দিনী প্রথমে এলোমেলো পোশাকে কোমল গতিতে গা এলিয়ে দিল, তারপর আঙুল নড়িয়ে সুখস্বরে আমাকে আমন্ত্রণ পাঠালো। এসো, কাছে এসো, লজ্জা কিসের গো? বহুদিন ধরে আমি অতৃপ্ত অভুক্ত, দেহের প্রতিটা কোষে আমার ক্ষুধা। এসো, কাছে এসো। তোমার শরীরেও তো দেখছি ঝড় উঠেছে। এসো এসো, স্বাস্থ্য হও। সে একে একে পায়ের নুপুর হাতে চুড়ি তুলে রাখলো খাটের পাশের টেবিলটার ওপর। আদিম রিপু আমাকে আপাদমস্তক গ্রাস করে খচখচ করে চিবিয়ে খাচ্ছিল। আমি হামলে পড়লাম তার ওপর। প্রথমে তার শরীর স্পর্শ করলাম, তারপর ধীরে ধীরে চড়ে বসলাম শুভ্র কোমল দেহটার ওপর। এমন অপরূপা এমন চোখে চাহিনি আমি আগেই দেখিনি। উত্তেজনা আর দেহতাপ যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে হাজির, তখনই হঠাৎ চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নাটার ওপর। আয়নার কাছে যে দৃশ্য দেখলাম তা আমার ফুটন্ত রক্তকে এক ঝটকায় হিম করে দিল, সাথে সারা শরীর গুলিয়ে উঠল। দেখলাম আয়নার ভেতর আমি শুয়ে আছি একটা ভয়ঙ্কর বিভৎস পচাগলা নারীর নগ্ন শরীরের ওপর। এতক্ষণে আমি নিজ হুঁশ ফিরে পেয়ে আতঙ্কে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়লাম। আমার বড্ড বমি পাচ্ছে। হৃৎপিণ্ডটা সজোরে ধাক্কা দিতে দিতে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছি। আমার চোখের সামনে সুসজ্জিত কামরার সব কিছু ভেঙে চুরমার হয়ে আবার আগের মতো ধুলো নোংরায় ভরে গেল। আমি খানিকটা হামাগুড়ি দিয়ে, তারপর 2 হাত ভরে দিয়ে কোনো রকম উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ বেগে কামরা ছেড়ে বেরিয়ে এলাম। দরজাটা দড়াম করে বন্ধ করে দিলাম বাইরের থেকে। এর পরের পাঠটা পাঠ করে শোনাবে অয়ন। সেই মুহূর্তে নন্দিনী মোটা কাঠের দরজা ফুরিয়ে বেরিয়ে এসে আমার গলা চেপে ধরে ঠোঁটে ঠোঁট মেলানোর জন্য ঝাঁপিয়ে পড়ল।
আমি আমার সর্বশক্তি একত্র করে দু হাত দিয়ে তার গলা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর তারপর আমি বোধ বুদ্ধি হারিয়ে সিঁড়ি বেয়ে পালাতে লাগলাম। দুজনের দস্তাদস্তিতে ভারী লকেট যুক্ত তার গলায় চেনটা ছিঁড়ে আমার হাতে চলে এসেছে। দৌড়াতে দৌড়াতে আমি বাড়ির ন্যাড়া ছাদে এসে পড়লাম। এবার আমার পালানোর পথ সম্পূর্ণভাবে বন্ধ। নন্দিনীও ছাদে এসে হাজির, শাড়ির আঁচলটা মেঝেতে লুটছে। সে আমার দিকে ক্রুদ্ধ ভস্ম করা স্থির দৃষ্টিতে চেয়ে রইল। আমি ধক ধক বুক নিয়ে পিছুতে থাকলাম। নন্দিনীও এগিয়ে আসতে থাকলো আমার দিকে। পিছতে পিছতে আমি একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়েছি। নন্দিনী এখনো আমার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে। সে আমাকে ধরার জন্য সাদা ফর্সা দুটো হাত বাড়িয়ে দিল। আমি প্রায় জ্ঞান শূন্য হয়ে প্রাণ ভয়ে ছাদ থেকে টলে পড়লাম। আমার নাক মুখ দেয়ালে ঘষা খেয়ে চিরে রক্তাক্ত হয়ে গেল। শুধু কোনো রকম বাম হাত দিয়ে ছাদের প্রান্তটা আটকে ধরে রাখলাম। আমি এখন ঝুলছি। নিচের বাগানে সদর দরজার বাইরে বড় করে জানলার কাটে আগুনটা এখনো জ্বলছে। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। হঠাৎ আমার কম্পমান ডান হাত থেকে নন্দিনীর গলার লকেটটা খসে পড়ে গেল সেই অগ্নিকুণ্ডের মধ্যে। আর পড়া মাত্রই এক জোরালো বোমা বিস্ফোরণের শব্দে আগুনটা লাল বর্ণে পেটে উঠল। কি ঘটেছে, কি ঘটছে আমি বুঝতে পারলাম না। নিচ থেকে ঝলসানো চোখ দিয়ে উপরের দিকে তাকাতেই দেখলাম আর এক বীভৎস কাণ্ড। দেখলাম যে নন্দিনীকে দেখে আমার শরীরের উত্তেজনা ভর করছিল। নন্দিনী আর সে নন্দিনী নেই। তার সুন্দর সুগঠিত চেহারা আয়নার মধ্যে দেখা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আর তারই সাথে এক কান ফোটানো যন্ত্রণা সূচক আর্তনাদ সেরে সেই বিভৎস শরীরটাকে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিলিয়ে যাচ্ছে। এই হলো ঘটনা কাহিনীর এপিসোড নাম্বার 42। আজকের ঘটনাটি আপনাদের কেরকম লেগেছে অবশ্যই আমাদের ঘটনা কাহিনীর কমেন্টে জানাবেন। আর এরকম যদি ভৌতিক অদ্ভুত ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের ঘটনা কাহিনীর ইউটিউব চ্যানেলে জানাবেন। আমাদের ইমেল দেওয়া আছে ডেসক্রিপশানে, দেখে নিতে পারেন। ওখান থেকে আমাদের ইমেল করে পাঠাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। শুভরাত্রি।